নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 25শে মার্চ 1971-এর 25শে মার্চ পাক সেনা শুরু করেছিল অপারেশন সার্চলাইট। কয়েক হাজার মুক্তিকামী বাংলাদেশের মানুষকে খুন করেছিল পাক সেনা। তাদেরকে সহায়তা করেছিল জামায়াতে ইসলামী, আল শামস, আল বাদার, রাজাকার প্রমুখ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। ইতিহাসের কি পরিহাস, সেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখন বাংলাদেশের শাসন ক্ষমতায়। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন র্যাকেটিয়ার, বাটপার, সুৎখোর ইউনূস সেদিনকেই চীনে যাচ্ছেন। দেশের স্বাধীনতা দিবসের দিন পৃথিবীর কোন দেশের কোন রাষ্ট্রপ্রধান কখনো দেশের মাটি ছেড়ে বিদেশে যান? রিশিডিউল করতে হয়, একদিন বাদে যেতে হয়, মহাভারত অশুদ্ধ হয় না। কিন্তু সুদি ইউনূস এমনই একজন লোক যার মস্তিষ্কে শুধু রয়েছে ঘৃণা আর মুক্তিযোদ্ধাদের প্রতি ক্রোধ। তার বহিঃপ্রকাশই ঘটছে বাংলাদেশের সমকালের রাজনীতিতে। কিন্তু ইউনূস আর কতদিন এই পদে থাকতে পারবেন? এটাই তো আজকের মূল প্রশ্ন বাংলাদেশের মানুষের মনে, এই ভারতীয় উপমহাদেশের যারা বাংলাদেশের উপর নজর রাখেন তাদের মনে। আমি কি শিরোনাম দিয়েছি? ওয়াকার ইন, ইউনূস আউট। তার মানে এই নয় যে ওয়াকারুজ্জামান রাষ্ট্র ক্ষমতা দখল করবেন। বাংলাদেশের সেনাবাহিনী এই পথে হাঁটবেন না। 75 সালে মুজিবের খুনের পর বাংলাদেশে অনেক কু হয়েছে। জিয়াউর রহমান সেনাদের হাতেই খুন হয়েছিলেন, মুজিবুর রহমান সেনাদের হাতেই খুন হয়েছিলেন, এরশাদের সেনা শাসন দেখেছে বাংলাদেশ। তারপরেও সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়নি তা নয়, সর্বশেষ হচ্ছে 2009-এর বিডিআর বা পিলখানা গণহত্যা। কিন্তু ওয়াকারুজ্জামান তার কথাবার্তায় পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছেন তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান চালিকা শক্তি। এই আবহে আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডার তার দুজন সতীর্থকে নিয়ে বাংলাদেশ সফরে আসছেন। সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন, ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। রাখাইন প্রদেশে রাখাইন আর্মি দখল করে নিয়েছে, তারা আরো কয়েকটা কন্টিগুয়াস এরিয়া দখল করেছে, জুন্টার সঙ্গে তাদের সংঘাত চলছে। আমেরিকা সম্ভবত চায় ওই অঞ্চলে একটা স্বতন্ত্র দেশ গড়ে উঠুক, সেখানে বাংলাদেশকে কিভাবে ব্যবহার করে রাখাইনের বিদ্রোহীদের সাহায্য করা যাবে সেটা আমেরিকা এক্সপ্লোর করতে চায়। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কক্সবাজারে গিয়েছিলেন, 1 লক্ষ লোকের ইফতারে ইউনূস স্থানীয় ভাষায় বক্তব্য দিয়েছিলেন। গুতরেসও বলেছিলেন বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে রাখাইন প্রদেশে ত্রাণ পাঠানোর ব্যবস্থা যদি করা যায় তাহলে ভালো হয়। ইউনূস নন কমিটাল ছিলেন, কারণ বাংলাদেশের ভূখণ্ড দিয়ে রাখাইন প্রদেশে ত্রাণ সামগ্রী পাঠালে মায়ানমারের জুন্টা সরকার ক্ষুব্ধ হবে, বা জুন্টা সরকারের সঙ্গে চীনের সম্পর্ক ভালো, তাই ইউনূস পড়েছেন একটা মহা ফাঁপড়ে। আবার সেনাপ্রধান কার্যত ইউনূসকে চরমপত্র দিয়েছেন। রবিবার সেনাপ্রধান, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সোমবার জুনিয়র কমিশন অফিসারদের সঙ্গে বৈঠক করেন। অনেকে সেই বৈঠকে সরাসরি যোগ দেন, অনেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন। অত্যন্ত গুজব ছড়িয়ে গিয়েছিল যে সেনা টেক ওভার করবে, সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কিন্তু সেনাপ্রধান দেননি। বরঞ্চ তিনি সেনাবাহিনীকে বলেছেন সমস্ত রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে। সেনাবাহিনীকে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে দেশ বিরোধী ভারতের দালাল তকমা দেয়া হচ্ছে,
এইসবের প্রতিবাদ করতে হবে। ক্যান্টনমেন্ট থেকে যে নির্দেশই আসবে সেনার সকল সদস্যকে সেটা অক্ষরে অক্ষরে মানতে হবে এবং দুর্বৃত্তদের ধরতে হবে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যারা বিষোদ্গার করছে, যারা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধেও সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে। এই যে ব্যারিস্টার ফুয়াদ বলে একজন আছে, এবি পার্টির নেতা, তিনি ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। আমার ধারণা সেনাবাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিদেশের মাটিতে বসে থাকা একজন ব্রাহ্মণ পীর এবং আরো কয়েকজন দেশের মাটিতে আছেন যারা পার্সোনাল স্কোর সেটেল করার জন্য, পার্সোনাল অ্যাম্বিশন ফুলফিল করার জন্য ছাত্রদের উস্কাচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তুলছে। তাদের বিরুদ্ধেও সেনা কিন্তু ব্যবস্থা নেবে। তাহলে আমি কেন বললাম ওয়াকার ইন, ইউনুস আউট? এই যে হাসনাত সার্জিস যে দুজন সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সেনাপ্রধান তাদের ডাকেনি, তারা সাক্ষাৎ করেছিলেন। এবং হাসনাত যেভাবে সেনাপ্রধানকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন, ক্যান্টনমেন্ট ভালোভাবে নেয়নি, আবার সার্জিস কিছুটা সুর নরম করে সেনার ক্ষোভে মলম লাগাবার চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। হাসনাতের বক্তব্যের মূল সুর আর সার্জিসের বক্তব্যের মূল সুর একই, কিন্তু সার্জিস বলেছেন যে সেনাপ্রধান কোনো হুমকি দেননি, তিনি পরামর্শ দিয়েছেন, এমনকি গাড়ি পর্যন্ত এগিয়ে সি অফ করতে যাওয়ার সময় পিঠে হাত রেখে রিফাইন্ড আওয়ামী লীগ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন। কিন্তু একটা বিষয় দিনের আলোর মতো স্পষ্ট, যেটা কেউই দ্বিমত পোষণ করেনি, যে ডক্টর ইউনুসকে সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন। কারণ আমার মতেও, অনেক মানুষের মতো, ইউনুস একজন কনভিক্টেড, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, র্যাকেটিয়ার। এইরকম একটা লোক 18 কোটি বাংলাদেশের মানুষের ভাগ্যের নিয়ন্তা কিভাবে হয়, সেই প্রশ্নটা অনেকের মনেও আছে, সেনাপ্রধানের মনেও আছে। কিন্তু ছাত্ররা অনড় অবস্থান নেওয়ায় পরিস্থিতির চাপে পড়ে সেনাবাহিনী তখন কনফ্রন্টেশনে যায়নি, বুকে পাথর চাপা দিয়ে ইউনুসকে মেনে নিয়েছিলেন সেনাপ্রধান। কিন্তু তারপরে ইউনুস চেষ্টা করেছেন সেনাপ্রধানকে অপসারণ করা, নানা ছুতোয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সন্ত্রাসীদের মদদ দিয়েছেন এবং সেনাবাহিনীকে নিজের কাজ করতে দেয়নি। এখন সেনা আমেরিকার চাপে, ভারতের চাপে এবং নিজেদের ইমেজ প্রোটেক্ট করার জন্য রিটালিয়েট করছে। সেই জন্য সেনাপ্রধান যে দুজনের নাম বলেছেন, সাবের হোসেন চৌধুরী আর শিরিন শারমিন চৌধুরী, একজন ভূতপূর্ব মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের, একজন সাবেক সংসদের স্পিকার ছিলেন, দুজনেই শেখ হাসিনার ঘনিষ্ঠ। এদের নামটা বলেছেন সেনাপ্রধান, রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্ব এদের হাতে থাকবে বলে। অর্থাৎ সেনাপ্রধানের খুব গুড বুকে এরা আছেন। এবার ইউনুসের বিকল্প কি হবে? সেনাপ্রধানের আস্তিনে কিন্তু তাস লুকোনো আছে, সেই নামটাও তিনি ভাসাবেন এবং পরিষ্কার ইউনুসকে তিনি ইতিমধ্যে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন, হয় নির্বাচন করুন, নইলে বাক্স প্যাটারা গুটিয়ে চলুন। এনাফ ইজ এনাফ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে ইউনুসের সময় যে কমে আসছে, his days are getting numbered in Bangladesh politics. It is crystal clear. There is no denying the fact. তাহলে who will replace ইউনুস? এটাই এখন $1 billion কোশ্চেন। সেনাপ্রধানের আস্তিনে নাম রয়েছে, তিনি সেটা প্রকাশ করেননি। তিনিও জল মাপছেন, তিনিও বিভিন্ন মহলের সাথে কথা বলে তার প্রস্তাবিত নামে একটা ঐক্যমত্য গড়ে তোলা যায় কিনা সেটা দেখছেন। কিন্তু ইউনুস হ্যাজ টু বি রিপ্লেসড, এটা বাংলাদেশের সেনাবাহিনীর একেবারে পরিষ্কার অবস্থান। এবং নির্বাচন এই অন্তর্বর্তী সরকারের অধীনে হবে না, নির্বাচন হবে কোন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবং সেই তত্ত্বাবধায়ক সরকার
কে প্রধান হবেন, কারা উপদেষ্টা হবেন, সেটা কিন্তু সেনাবাহিনী ঠিক করবেন। ইউনূসকে সেনাপ্রধান আর কিন্তু এক মুহূর্তের জন্য বরদাস্ত করবে না, কারণ প্রথম দিন থেকে ইউনূস সেনা প্রধানের সঙ্গে অসহযোগিতা করেছেন, নির্বাচন করতে চাননি, ছাত্রদের দিয়ে দল করিয়ে নির্বাচন ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেছেন, এবং সেনাবাহিনী এমন খবরও পেয়েছেন যে বাংলাদেশ জুড়ে নাশকতার ছক কষছে এই ছাত্রদের এই নতুন পার্টির সমর্থক জঙ্গি গোষ্ঠী। আসিম মাহমুদ, সাজিব ভুঁইয়া যখন বলেন 5ই অগস্ট গণ অভ্যুত্থান ব্যর্থ হলে তারা বিকল্প পথ ভেবে রেখেছিলেন, সেটা হলো সশস্ত্র অভ্যুত্থানের পথ। তার জন্য অস্ত্র মজুদ ছিল, পরিকাঠামো প্রস্তুত ছিল। আমেরিকা দূতাবাসের সঙ্গে পিটার হাস তখন ছিলেন, নিয়মিত যোগাযোগ রেখেছে এই ছাত্ররা। তাহলে আন্তর্জাতিক একটা চক্রান্ত, সেই অস্ত্রগুলো এখনো জঙ্গিদের হাতে আছে, সেই অস্ত্র সারেন্ডার করা হয়নি, সব অস্ত্র উদ্ধারও হয়নি। এগুলো হচ্ছে অভ্যুত্থানের আগের। তার পরে 400 থানা লুটপাট করে অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে আসা হয়েছে। তাহলে বিপুল অস্ত্র জঙ্গিদের হাতে আছে। এই জঙ্গিরা নাশকতার ছক কষছে, তাদের টার্গেট সেনাপ্রধান, সেনাবাহিনীর পদস্থ কর্তারা, সেনা ক্যান্টনমেন্ট, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, এবং অবশ্যই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে সন্ত্রাসী কাজকর্ম চালানো। এরাই ছাত্রদের দলকে মদত দিচ্ছে। তাই ছাত্ররা এই বেআইনি অস্ত্রের মজুদ ভান্ডার হাতে থাকার সুযোগে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার স্পর্ধা দেখিয়েছে। সেনাবাহিনী কিন্তু এটাকে মেনে নেবে না। ইতিমধ্যেই সেনার সর্বস্তর থেকে দাবি উঠেছে যে এবার সেনার ক্ষমতা দেখানো হোক, কারণ সেনা যদি এই হুমকির পরেও চুপ করে থাকে তাহলে সেনার ইমেজও হবে বাংলাদেশের পুলিশের মতো। ইতিমধ্যেই 32 নম্বর ধানমন্ডি যেদিনকে ভাঙা হলো, সেনাবাহিনীকে ভুয়ো ভুয়ো স্লোগান শুনতে হয়েছে, সেনাবাহিনীর ল্যাজ গুটিয়ে ব্যারাকে পালিয়ে গেছে। কিন্তু সবকিছুর একটা সহ্য করার ক্ষমতা থাকে। জল যখন মাথার উপর দিয়ে বয়ে যায় তখন কিন্তু রিট্যালিয়েশন হয়। সেনাবাহিনী এবার রিট্যালিয়েট করবে, এক্সার্ট করবে তাদের ক্ষমতা, এবং সেই জন্য সেনাপ্রধান সব রকম পরিস্থিতির জন্য বাহিনীকে প্রস্তুত থাকার কথা বলেছেন। এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে যে সংসদ নির্বাচন হবে, সেনাপ্রধান একেবারে তার এই অবস্থানে অনড়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, এটা আমেরিকার দাবি, ভারতের দাবি, পশ্চিম দুনিয়ার দাবি, এবং সেনাপ্রধান সেই বার্তা পেন্টাগন থেকেও পেয়েছেন, ভারত থেকেও পেয়েছেন। এই যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডার আসছেন ঝটিকা সফরে, সেনাপ্রধানের সঙ্গেও কথা বলবেন তো, তাহলে তুলসী গাবার্ড এবং ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে মনোভাবটা কি সেনাপ্রধানের কাছে তারা কিন্তু জানাবেন। তাই সেনাপ্রধানকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, তিনি আটঘাট বেঁধেই প্রস্তুত নিচ্ছেন, কিন্তু সেনা সরাসরি ক্ষমতা দখল করবে না। ইউনূসকে সরিয়ে ওয়াকারুজ্জামান, তার আস্থাভাজন কাউকে ওই তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে তার মাথায় বসাবেন, তিনি নির্বাচন সংগঠিত করবেন, সেনাবাহিনী পূর্ণ সমর্থন করবে, এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগও পার্টিসিপেট করবে। অর্থাৎ ওয়াকার ইন, ইউনূস আউট।